শেষ জীবনে আওয়ামী লীগে কোণঠাসা থাকা বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই। বাংলাদেশের একজন আসলেই খুব রত্নগর্ভ ছিল। ধানমন্ডিতে জানাজা শেষে জয় বাংলা স্লোগানে মুখর হয়ে ওঠেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও উত্তেজনার সৃষ্টি হয়। তোফায়েল আহমেদের জানাজায় ধানমন্ডি তাকুয়া মসজিদের সামনে জয় বাংলা স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেখানোর চেষ্টা করছি সাবের হোসেন চৌধুরী, তিনি কিন্তু এই জানাজার নামাজে উপস্থিত ছিলেন এবং নামাজ থেকে বের হয়ে যখন তার গাড়ির উদ্দেশ্যে যান, ঠিক তখনই নেতাকর্মী যারা রয়েছেন তারা জয় বাংলা স্লোগান কিন্তু দিচ্ছেন। যারা তোফায়েল আহমেদের জানাজাতে অংশ নিয়েছিলেন এই কথা তো সত্য, তাদের মধ্যে ৮০%ই আওয়ামী লীগের নেতাকর্মী। এখানে তো রাগঢাক করা কিছু নেই। তাহলে কেন এই মানুষগুলোকে আটক করা হলো? সেই মানুষটি তো সারা জীবন জয় বাংলা স্লোগান দিয়ে আসছেন, আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান, যে স্লোগানের মধ্যে দিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হয়েছিলেন, সেই স্লোগান দিয়ে আর অপরাধী কেন এই মানুষগুলোকে আটক করা হবে? এডিসি জিসানুল হক অতি উৎসাহী হয়ে ৫০ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে ধানমন্ডি থেকে গ্রেফতার করলেন। আপনার পরিবার বাংলাদেশে থাকবে না? আপনি বাংলাদেশে থাকবেন না? ভবিষ্যৎ একবারও চিন্তা করছেন না? আপনার সন্তান নাই, আপনার বউ নাই, আপনার মা নাই, আছে তো, তারা তো বাংলাদেশে থাকবে তো নাকি? কিছু করার পূর্বে ভাবা উচিত ভবিষ্যৎ কি হতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং কি নিয়ে আলোচনা করা হয়েছে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল বিশ্লেষণগুলো দেখে আসি। তোফায়েল আহমেদের জানাজায় ধানমন্ডি তাকুয়া মসজিদের সামনে জয় বাংলা স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেখানোর চেষ্টা করছি শেষ জীবনে আওয়ামী লীগে কোণঠাসা থাকা বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই। বাংলাদেশের একজন আসলেই খুব রত্নগর্ভ ছিল। মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জীবনাবসান ঘিরে টান টান উত্তেজনা বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে। ৬৯-এর গণ অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশজুড়ে পরিচিতি পাওয়া এই প্রবীণ রাজনীতিকের মৃত্যুতে শোক নেমে এসেছে তার অনুসারীদের মধ্যে। ১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ তার জীবনাবসান ঘটেছে। তবে তার মৃত্যু ঘিরে শুধু শোক নয়, তৈরি হয়েছে নতুন রাজনৈতিক উত্তেজনাও। দর্শক, দেখানোর চেষ্টা করছি যে তোফায়েল আহমেদের মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সের সামনে জয় বাংলা স্লোগান দিচ্ছেন এবং তাদেরকে কিন্তু পুলিশের পক্ষ থেকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন। ধানমন্ডিতে জানাজা শেষে জয় বাংলা স্লোগানে মুখর হয়ে ওঠেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও উত্তেজনার সৃষ্টি হয়। তারা স্লোগান দিয়ে পথ আটকে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে, আমরা সেটা বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ব্যবস্থা করে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন বহু নেতাকর্মী ও সমর্থক। জানাজাস্থলে আবেগঘন পরিবেশের পাশাপাশি দেখা যায় রাজনৈতিক স্লোগানেরও প্রতিধ্বনি। তোফায়েল আহমেদ বোলার তোফায়েল আহমেদ ছিলেন না, সারা বাংলাদেশের একজন নেতা ছিলেন এবং দলমত নির্বিশেষে তিনি সকলের উপকার করছেন। তোফায়েল আহমেদের জানাজায় ধানমন্ডি তাকুয়া মসজিদের সামনে জয় বাংলা স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেখানোর চেষ্টা করছি সাবের হোসেন চৌধুরী, তিনি কিন্তু এই জানাজার নামাজে উপস্থিত ছিলেন এবং নামাজ থেকে বের হয়ে যখন তার গাড়ির উদ্দেশ্যে যান, ঠিক তখনই নেতাকর্মী যারা রয়েছেন তারা জয় বাংলা স্লোগান কিন্তু দিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এর
যে তাকওয়া মসজিদ রয়েছে, তাকওয়া মসজিদের সামনে জয় বাংলা স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে। দেখানোর চেষ্টা করছি তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের সংগঠক, তার জানাজায় এসেছিলেন সাবের হোসেন চৌধুরী এবং জানাজা শেষে যখন তারা গাড়ির দিকে অগ্রসরিত হচ্ছেন ঠিক তখনই ধানমন্ডি 32-এর সামনে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সাবের হোসেন চৌধুরী নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে জয় বাংলা স্লোগান দিচ্ছেন আমরা দেখছি। সাবের হোসেন চৌধুরীর বাংলাদেশ আসবে, তো ফেলবার স্মরণে ভয় করি না মরণে, বঙ্গবন্ধুর স্মরণে ভয় করি না মরণে, জয় বাংলা, বুকের রক্ত দিয়ে দেবো। যেমনটি দেখছেন শেখ হাসিনা ভাই বুকে, আমাদের ভাই বুকে। যেমনটি দেখছেন সাবের হোসেন চৌধুরীকে সামনে রেখে জয় বাংলা স্লোগান কিন্তু দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমাদের যেমনের ক্ষোভ অবশ্যই প্রকাশ হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার সাথে হত্যার বিচার চাই। জয় বাংলা। দর্শক, তোফায়েল আহমেদের জানাজার নামাজের পরে ধানমন্ডি 32 যে তাকওয়া মসজিদ এলাকা রয়েছে, তাকওয়া মসজিদের সামনে সাবের হোসেন চৌধুরী তিনি কিন্তু এসেছিলেন। তোফায়েল আহমেদের জানাজা আমরা দেখেছি, কাদের সিদ্দিকী তিনিও কিন্তু এসেছিলেন এবং জানাজার নামাজ শেষে যখন সাবের হোসেন চৌধুরী মসজিদ ত্যাগ করছিলেন এবং তার গাড়ির উদ্দেশ্যে যান ঠিক তখনই আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন জয় বাংলা স্লোগানে কিন্তু এই ধানমন্ডি যে 32 এলাকা রয়েছে 32 এলাকা মুখরিত করে ফেলেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস থেকে আরো একটা কিংবদন্তির বিদায়, আরো একটা নক্ষত্রের পতন হয়ে গেল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস থেকে। কিন্তু এই কিংবদন্তির বিদায়ে শেষ দিনে বিএনপি জামায়াত যেই ঘটনা দেখালো, যে ইতিহাস তারা সৃষ্টি করলো, প্রত্যেকটা ইতিহাসের, প্রত্যেকটা ঘটনার, প্রত্যেকটা অপকর্মের, প্রত্যেকটা অন্যায়ের, প্রত্যেকটা জুলুমের হিসাব কিন্তু বাংলাদেশের মাটিতেই হবে। যদি কেউ ভেবে থাকে ইতিহাস তাদেরকে রক্ষা করবে কিংবা ক্ষমা করবে, তবে সেটা ভুল। বিএনপি কি করেছে, বাংলাদেশ পুলিশের অতি উৎসাহী কে কি করেছে সেটা বলছি। তার আগে তোফায়েল আহমেদ, আজ যে কিংবদন্তির বিদায় ঘটলো, তোফায়েল আহমেদের ইতিহাস এই প্রজন্মের অনেকেই জানেন না। তাদের জন্য কয়েকটা বিষয় আমি বলি। বাংলাদেশের রাজনীতিতে তোফায়েল আহমেদের হাতেখড়ি হয় ছাত্রলীগের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন 1966 থেকে 67 মেয়াদে তিনি ইকবাল হল, তৎকালীন বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, এই হলে নির্বাচিত ভিপি ছিলেন। 1967 সাল থেকে 1969 সাল পর্যন্ত ডাকসুর ভিপির দায়িত্ব পালন করেন। এই সময়কালে তিনি চারটি ছাত্র সংগঠনের সমন্বয়ে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে বঙ্গবন্ধু প্রদত্ত ঐতিহাসিক 6 দফাকে 11 দফায় অন্তর্ভুক্ত করে 69-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন এই তোফায়েল আহমেদ। জলে ভাষা কোনো পদ্ম না। 1968 এবং 1969-এর গণঅভ্যুত্থানে এই ছাত্র আন্দোলনের সময় তিনি ডাকসুর ভিপি হিসেবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। 69-এর গণঅভ্যুত্থানের সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট সেক্টর কমান্ডার জিয়া কোথায় ছিল? কোথায়? কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। সেই বছরেই 23 ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমান সরোয়ার্দী উদ্যান, এক সভার আয়োজন করে লক্ষ জনতার অংশগ্রহণে আয়োজিত সেই সম্মেলনে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন এই তোফায়েল আহমেদ। প্রথমবারের মতো 1970 সালে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় পরিষদের নির্বাচনে অংশ নিয়ে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তিনি মুজিব বাহিনীর অঞ্চল ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত 4 প্রধানের একজন ছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তোফায়েল আহমেদ। আমাদের একটা স্বাধীন দেশ তিনি দিয়েছেন। কি অসাধারণ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তিনি পেয়েছেন। এই দেশের জন্মের ইতিহাস তিনি রচনা করেছেন। বাংলাদেশের জন্মের পরতে পরতে তোফায়েল আহমেদের অবদান আছে। পুরোটা জীবন স্বাধীন বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ গড়ার জন্য উৎসর্গ করেছেন। তার প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। বাঙালি তার অবদান কখনোই ভুলতে পারবে না। পরপারে ভালো থাকবেন হে মহান নেতা, আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা। কিন্তু আজ ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা, সমর্থকরা সেখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে। এইটার জের ধরে বাংলাদেশ পুলিশ যে ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিল, সরাসরি এখানে নেতৃত্ব দিয়েছে এডিসি জিসানুল হক। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই এডিসি জিসানুল হক ধানমন্ডি 32 ভাঙার সময় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে, সেখানে আরো জঙ্গিদেরকে উৎসাহ দিয়েছে। আওয়ামী লীগের শাসনামলে এই এডিসি জিসানুল হককে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত করা হয়েছিল, প্রত্যাহার করা হয়েছিল। বিএনপি ক্ষমতা আসার পর তাকে আবার শপথে বহাল করা হয়েছে। এডিসি জিসানুল হক অতি উৎসাহী হয়ে 50 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে ধানমন্ডি থেকে গ্রেফতার করলেন। আপনার পরিবার বাংলাদেশে থাকবে না? আপনি বাংলাদেশে থাকবেন না? ভবিষ্যৎ একবারও চিন্তা করছেন না? আপনার সন্তান নাই, আপনার বউ নাই, আপনার মা নাই? আছে তো, তারা তো বাংলাদেশে থাকবে তো নাকি? কিছু করার পূর্বে ভাবা উচিত ভবিষ্যৎ কি হতে পারে। জনাব তারেক রহমান, আপনি বাংলাদেশে মরবেন না? আপনার জানাজা বাংলাদেশে হবে না? হবে তো নাকি লন্ডনে চলে যাবেন? লন্ডনেই আপনাকে সমাহিত করা হবে।
যে ঘটনার জন্ম দিলেন মতিয়া চৌধুরী সম্মান পান নাই, দিয়েছেন সম্মান, দেন নাই। আজকে একজন কিংবদন্তি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যার ভূমিকা ছিল, যার অবদান ছিল, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সামনে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন তুফাইল আহমেদ, আপনারা তার লাশটা শহীদ মিনারে জানাজা পড়তে দিলেন না, অথচ টিকটকার কারিনা কাইসার তাকে শহীদ মিনারে জানাজার আয়োজন করে দেওয়া হয়, তার লাশকে শ্রদ্ধা জানানো হয় শহীদ মিনারের পবিত্র মাটিতে গিয়ে। কিন্তু এই দেশ সৃষ্টির পেছনে যাদের অবদান, যাদের ভূমিকা, যারা না থাকলে এই দেশটাই জন্ম নিত না। শুধুমাত্র আওয়ামী লীগ করার অপরাধে তাকে আপনারা শহীদ মিনারে জানাজা পড়তে দিলেন না। ধানমন্ডি তাকওয়া মসজিদে জানাজা হলো, সেখানে আওয়ামী লীগ নেতা কর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিল, যার কারণে আপনি তাদেরকে গ্রেফতার করলেন। আপনার পুলিশ, আপনার এডিসি জিসানুল হক এই ন্যাক্কারজনক ঘটনার নেতৃত্ব দিল। ইতিহাস কিন্তু বারবার ফিরে আসে। এই বঙ্গে আপনার পিতাকে হত্যা করা হয়েছিল করে শুনেছি, আপনার পিতার লাশের ছিটে ফুটাও আপনারা পান নাই, হাড় মাংস খুঁজে পাওয়া যায়নি। যে উচ্ছিষ্ট অংশ ছিল সেটাকে চন্দ্রিমা উদ্যানে, যে উদ্যানে এনে সমাহিত করেছেন, দাফন করেছেন। আপনার ভবিষ্যৎ কি হবে? আপনার বাবার মতো কল্পনা করেন এগুলা, ভাবেন এগুলা, চিন্তা করেন এগুলা? আপনার পিতা এইটা করেছে, ওইটা করেছে, সেইটা করেছে। কি করেছে আপনার পিতা? বাংলাদেশের ইতিহাসে কি করেছে? মুক্তিযুদ্ধ করেছে, সম্মাননা পেয়েছে না, বীরুত্তম উপাধিতে ভূষিত হয়েছে না? হয়েছে তো, আর কি চান? আজকে তুফাইল আহমেদের মতো ব্যক্তির জানাজায় আপনারা বাধা দিলেন, শহীদ মিনারে তার জানাজার নামাজে পড়তে দিলেন না। তার লাশ দেখতে গিয়েছিল সাধারণ সমর্থকরা, আবেগের জায়গা থেকে, অনুভূতির জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে, সম্মানের জায়গা থেকে, শ্রদ্ধার জায়গা থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে। এটা কি মহা অন্যায়? সেখানে তারা কি বিশৃঙ্খলা করেছে? করেনি। কিন্তু আপনার পুলিশ লাঠিপেটা করলো, আপনার পুলিশ তাদেরকে গ্রেফতার করলো, 50 জন গ্রেফতার হয়েছে। তারেক রহমান সাহেব, একটা কথা মাথায় রাখবেন, এই বঙ্গে জোয়ার ভাটা নিয়মিত আসে। এই বঙ্গে জোয়ার ভাটা থামিয়ে রাখা যায় না। জোয়ার ভাটা কিন্তু আসবে। হয়তো এখন আওয়ামী লীগের রাজনীতিতে ভাটা পড়েছে, জোয়ার কিন্তু আসবে। আর জোয়ার আসলে সেই জোয়ারে টিকতে পারবেন, সামাল দিতে পারবেন? ভাববেন, এগুলো ভাবা উচিত আপনার। আপনি যাদের প্ররোচনায়, জামাতিদের প্ররোচনায় সরকার পরিচালনা করছেন, এই জামাতিরা আপনাকে ছুড়ে ফেলবে একটা সময়, মাথায় রাখবেন। সবশেষে কিংবদন্তি, জননেতা, মুক্তিযুদ্ধের নায়ক, 69-এর গণঅভ্যুত্থানের নায়ক, ইয়া জিন্না, তাদের উত্তরসূরিদের বাপ জনাব তুফাইল আহমেদ, পরপারে ভালো থাকবেন। আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা, ধন্যবাদ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, 69 গণঅভ্যুত্থানের নায়ক তুফাইল আহমেদ আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন। এই মুহূর্তে এই কথাটি নির্দ্বিধায় উচ্চারণ করা যেতে পারে যে তার সমমানের, তার উচ্চতা সম্পন্ন, মানে তার কাছাকাছি আর কোনো রাজনীতিবিদ এই মুহূর্তে বাংলাদেশে নেই। ইতিহাসের পরতে পরতে তার অবদান। কিন্তু সেই মানুষটি জানাজা থেকে বেশ কয়েকজনকে আটক করা হলো, জানাজায় অংশ নিতে যারা গিয়েছিলেন তাদের মধ্য থেকে। কেন? পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছিল এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল, এই জন্য তাদেরকে আটক করা হয়েছে। আসলে কি তাই? কি বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন ওই মানুষগুলো? তারা কি কারো উপরে হামলা করছিলেন, অথবা কোনো কিছু ভাঙচুরের চেষ্টা করছিলেন, অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছিলেন? তা তো নয়। তাহলে বাকি রইল কি? জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে, কিন্তু জয় বাংলা স্লোগান দেওয়াটাই অপরাধ। জয় বাংলা তো নিষিদ্ধ কোনো স্লোগান নয় নিশ্চয়ই। তাহলে সেই স্লোগান দেওয়ার অপরাধে কেন এই মানুষগুলোকে আটক করা হবে? কেউ কেউ বলছেন যে জানাজাতে কেন দলীয় স্লোগান দেওয়া হবে? জয় বাংলা নিঃসন্দেহে কোনো দলীয় স্লোগান নয়। দ্বিতীয় কথা হচ্ছে, যে মানুষটি জানাজাতে এই মানুষগুলো অংশগ্রহণ করেছিলেন, সেই মানুষটি তো সারা জীবন জয় বাংলা স্লোগান দিয়ে আসছেন। আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান, যে স্লোগানের মধ্য দিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হয়েছিলেন, সেই স্লোগান দেওয়ার অপরাধে কেন এই মানুষগুলোকে আটক করা হবে? আর যারা তুফাইল আহমেদের জানাজাতে অংশ নিয়েছিলেন, এই কথা তো সত্য, তাদের মধ্যে 80%ই আওয়ামী লীগের নেতাকর্মী। এখানে তো রাগ ঢাক করার কিছু নেই। তাহলে কেন এই মানুষগুলোকে আটক করা হলো? বিএনপিকে অবশ্যই একদিক থেকে ধন্যবাদ দিতে হয়। কোন দিক দিয়ে? আমরা দেখেছি যে ডক্টর ইউনূস সরকারের সময় যে মুক্তিযোদ্ধারা মারা গেছেন বা আওয়ামী লীগ নেতারা মারা গেছেন, তাদের জানাজাগুলো সীমাবদ্ধ রাখা হয়েছে গুটি কয়েক মানুষের মধ্যে, মানে গুটি কয়েক মানুষে জানাজা উপস্থিতির মাধ্যমে। এমনকি যে মুক্তিযোদ্ধারা মারা গেছেন, খুব স্পষ্ট করে বললে বেগম মতিয়া চৌধুরী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আর এক বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি মারা গেলেন, তার জানাজার আগে গার্ড অব অনারটুকু প্রদান করা হলো না। বিএনপি সরকারের সময় এই সীমাবদ্ধতাগুলো নিশ্চয়ই রাখা হচ্ছে না। এদিক থেকে অবশ্যই বিএনপিকে সাধুবাদ জানাই। কিন্তু ডক্টর ইউনূস সরকারের যে শাসনটি ছিল, সেটি তো অবশ্যই জঙ্গি শাসন। সেই শাসনের কোনো কোনো ধারাবাহিকতা কেন এখনো পর্যন্ত চলবে? আমরা জয় বাংলা স্লোগান নিয়ে একের পর এক যা ঘটে দেখছি, নিশ্চয়ই এতে করে বিএনপির জনপ্রিয়তা বাড়বে না। এভাবে কোনো আদর্শকে স্তব্ধ করে রাখা যায় না কোনোভাবেই না। তার নিকট ইতিহাস তো আমাদের সামনেই রয়েছে। এটাও তো সত্য কথা যে আওয়ামী লীগের 15.5 বছরের সময়ে, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপিকে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি খুব স্বতঃস্ফূর্তভাবে করতে দেওয়া হয়নি। কোনোটির অনুমতি দেওয়া হয়েছে, বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, হামলা চলেছে, অনেককে আটক করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, কারাগারে নেওয়া হয়েছে। কখনো কখনো সরকারের ক্যাডার বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই হামলাগুলো করেছে। এগুলো তো আমরা দেখেছি। তাতে কি হয়েছে? বিএনপি জনপ্রিয়তা কমেছে? বিএনপি
অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তো হয়নি। এখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, ঠিক আছে, তর্কের খাতে ধরলাম যে মিছিল মিটিং করলে বা রাজনৈতিক সমাবেশ করলে বা কোনো ধরনের কর্মসূচি পালন করলে তাদেরকে আটক করা হবে, বেশ ভালো কথা। কিন্তু এটা তো জানা যাচ্ছিল এর আগে যারা মারা গেলেন, আমরা আরেক বর্ষিয়ান রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজাটি দেখেছি, সেখানে অসংখ্য মানুষের ঢল নেমেছিল। দুদিন আগে আরেক সংসদ সদস্য, 7 বারের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম মারা গেলেন, তার জানাজাতেও মানুষের ঢল নেমেছে। এইসব জানাজাতেও তো জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে, কিন্তু আমার যদি ভুল না হয়ে থাকে সেখান থেকে কাউকে আটক করা হয়নি। কিন্তু এখন কেন আটক করা হলো? আটক করা হলো এই যে একের পর এক জানাজাতে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢল নামছে, তাতে সম্ভবত সরকার খানিকটা ভীত সন্ত্রস্ত, অথবা সরকারের মধ্যে ঘাপটে মেরে থাকা স্বাধীনতা বিরোধী শক্তির আদর্শ যারা লালন করেন, তাদের কেউ কেউ যে প্রশাসনে রয়েছেন, তাদের অতি উৎসাহের কারণে এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু আলটিমেটলি এর দায়িত্ব তো বিএনপির কাছেই চাপবে। নিশ্চয়ই বিএনপি এতে তো খুব বেশি লাভবান হবেই না, লাভবান দূরের কথা, বিএনপি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটিকে তারা বুঝতে পারছে। এবং এই যে জয় বাংলা স্লোগান মানে অবদমিত করার একটা চেষ্টা, সেই চেষ্টার মধ্যে দিয়ে এই যে একটু আগে বলছিলাম, বিএনপি এক্সাম্পল দিচ্ছিলাম, আওয়ামী লীগ সরকারের সময় 15.5 বছর, এটা বিএনপি তো ক্ষতিগ্রস্ত হবেই, আওয়ামী লীগ লাভবান হবে। আর এদিকে বিএনপি তার নিজের অজান্তে যে কাজটি করছে, তাতে জামাত ইসলামী কিংবা এনসিপি অথবা স্বাধীনতা বিরোধী শক্তিগুলোকেই আরও শক্তিশালী করছে, যেটি বিএনপির জন্য অনেক বেশি বুমেরাং হতে পারে। এই বিষয়টি বিএনপি যত দ্রুত অনুধাবন করবে, সম্ভবত বিএনপির জন্যই ভালো। যারা আটক হয়েছেন হয়তো তাদেরকে কারাগারে যেতে হবে, মাসের পর মাস থাকতে হবে, লাভটা কি? কতজন মানুষকে এইভাবে আটকে রাখা সম্ভব? এখনো যদি এই মানসিকতা নিয়ে বিএনপি সরকার সামনের দিকে এগোতে চায়, এমনিই নানান ধরনের বিপদের মধ্যে রয়েছে বিএনপি, জাতীয় বা আন্তর্জাতিকভাবে, এটি করে বিএনপি নিজের জন্য বিপদ দিকে নিয়ে আসছে। কথাগুলো খুব হালকা মনে হতে পারে, কিন্তু বাস্তবতা এটি, আমরা দেখে এসেছি, আমাদের সামনে নিকট ইতিহাস রয়েছে। এবং আরেকটি বিষয় লক্ষ্য করার মতন যে এই জানাজাগুলো, তো সেটি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা হোক কিংবা তোফায়েল আহমেদ সাহেবের জানাজা হোক, এই ধরনের অনুষ্ঠানেও আওয়ামী লীগের নেতৃস্থানীয় কারো উপস্থিতি আমরা দেখছি না। নেতৃস্থানীয় বলতে সবার নামে তো মামলা নেই, যাদের নামে মামলা নেই তাদের উপস্থিতিও আমরা দেখছি না, কারণ তারা এখনো পর্যন্ত এই ধরনের অনুষ্ঠানে যেতেও অনেকখানি ভীত সন্ত্রস্ত। কখন না জানি তাদেরকে আবার আটক করা হয়, তাদের নামে মামলা দেওয়া হয়, কারাগারে নেওয়া হয়। যদিও তোফায়েল আহমেদের জানাজাতে আমরা সাবেক মন্ত্রী সাবির হোসেন চৌধুরীকে দেখেছি, যার নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তোলার একটা কথাবার্তা দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে। আমরা মুক্তিযুদ্ধের আরেক সংগঠক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে দেখেছি, বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখেছি, কিন্তু নেতৃস্থানীয় কাদের সিদ্দিকী বা লতিফ সিদ্দিকী তো আর এই মুহূর্তে আওয়ামী লীগে না। অসংখ্য মানুষের যে উপস্থিতি, সেটি তো রোধ করা যাচ্ছে না, রোধ করা সম্ভব না। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।